1947 সালে ব্রিটিশরা যখন ভারত পাকিস্তান আলাদা দুটি রাষ্ট্রের পরিকল্পনা করে তখন এই উপমহাদেশে ছোট ছোট মোট 565টি রাজ্য ছিল, যাদেরকে বলা হতো প্রিন্সলি স্টেট বা করদ রাজ্য। এসব রাজ্যগুলো ব্রিটিশদেরকে খাজনা দিলেও তারা ছিল স্বাধীন, তাদের আলাদা স্বাধীন রাজাও ছিল। ব্রিটিশরা ভারত উপমহাদেশ ছেড়ে যাবার আগেই রাজ্যগুলোর সামনে 3 ধরনের বিকল্প প্রস্তাব করা হয়েছিল। তারা চাইলে ভারতের সাথে যুক্ত হতে পারে, চাইলে পাকিস্তানের সাথে, কিংবা এই রাজ্যগুলো যদি চায় তাহলে স্বাধীনও থাকার সুযোগ থাকবে। যেহেতু এসব রাজ্যের বেশিরভাগ রাজাই হিন্দু জমিদারদের দ্বারা পরিচালিত হতো, সে কারণে 565টি রাজ্যের মধ্যে 549টি রাজ্যই ভারতের সাথে যুক্ত হয়। 13টি রাজ্য পাকিস্তানের সাথে, আর কাশ্মীর, হায়দ্রাবাদ ও জুনাগড় এই 3টি রাজ্যের রাজারা সিদ্ধান্ত নেন এককভাবে স্বাধীন থাকবার। কিন্তু স্বাধীন রাজ্যগুলোকে খুব বেশি দিন স্বাধীনভাবে চলতে দেয়নি ভারত। ব্রিটিশরা ভারত ছেড়ে যাবার 1 বছর পার না হতেই সুকৌশলে 3টি রাজ্য দখল করে নেয় ভারত। প্রথমে দখলে নেওয়া হয় হায়দ্রাবাদ। পৃথিবীর ইতিহাসে বর্বরোচিত এক গণহত্যার মাধ্যমে হায়দ্রাবাদ দখল করে ভারতীয় হানাদার বাহিনী। ভারতের পেটের ভেতরে থাকা 2,14,000 বর্গ কিলোমিটারের দেশ হায়দ্রাবাদ ছিল ভারত উপমহাদেশের এক খণ্ড সোনা। তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে হায়দ্রাবাদ ছিল অন্যতম। হায়দ্রাবাদের রাজাকে বলা হতো নিজাম। টাইমস ম্যাগাজিনের স্বীকৃতি অনুযায়ী তৎকালীন নিজামুল মুলক শওকত আলী খান ছিলেন এককভাবে পৃথিবীর সবচেয়ে তখনকার ধনী ব্যক্তি। শওকত আলী সেই সময় আশ্চর্যজনকভাবে আধুনিক রেল, বিমান, নৌ চলাচল ব্যবস্থা চালু করেছিলেন। ছিল নিজস্ব মুদ্রা, ব্যাংক, এমনকি নিজেদের সেনাবাহিনীও ছিল হায়দ্রাবাদের। এসব কারণে ভারতের লোলুপ দৃষ্টি পড়ে ধনী রাজ্য হায়দ্রাবাদের দিকে। 1948 সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর, 1 মাসের কম সময়ে রক্তক্ষয়ী মুসলিম গণহত্যার মাধ্যমে দখল করা হয় হায়দ্রাবাদ। টেইলর এবং এজি খানের মতো বিশ্লেষকরা দাবি করেছেন হায়দ্রাবাদ দখলে নিতে অন্তত 2 লাখ মুসলমানকে হত্যা করে ভারতীয় বাহিনী। ধর্ষণ করা হয় হাজার হাজার মুসলিম নারীকে, লুটপাট করা হয় মুসলমানদের অর্থ সম্পদ। খোদ উইকিপিডিয়ার তথ্যই বলছে অন্তত 27 থেকে 40 হাজার মুসলিমকে গণহারে হত্যা করা হয় হায়দ্রাবাদ দখলের মিশন অপারেশন পোলোর মাধ্যমে। On September 17, 1948, after the Indian Union sent the army on September 13th to basically take over. ভারতের পক্ষ থেকে অবশ্য এতদিন এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, যদিও ঐতিহাসিক সুন্দরলালের রিপোর্টটি প্রকাশ পাওয়ার পর সামনে আসে হায়দ্রাবাদের হত্যাযজ্ঞের বিষয়টি। যে রিপোর্টটি 2013 সালের 24শে সেপ্টেম্বর বিবিসির একটি খবরেও প্রকাশ করা হয়েছিল। হায়দ্রাবাদ দখলের আগে ভারত কিছু গোয়েন্দা তৎপরতা চালায়। প্রায় 85 ভাগ হিন্দু অধ্যুষিত রাজ্যটিতে রাতের আধারে হিন্দুদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ শুরু করে ভারতীয় গোয়েন্দা সংস্থা। এরপর হায়দ্রাবাদ সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গার কাল্পনিক অভিযোগ তুলেই হামলা চালানো হয় সুখী সমৃদ্ধিশালী রাজ্যটিতে। এই একই অভিযোগে দখল করা হয় আরেকটি স্বাধীন রাজ্য জুনাগড়। আজীবন সম্প্রীতির সাথে বসবাস করা জুনাগড়ে হঠাৎ করে হায়দ্রাবাদের মতো রাতের আধারে শুরু হয় সাম্প্রদায়িক হামলার নাটক। মুসলিম শাসিত সুখী রাজ্যটিতে সাম্প্রদায়িক বিভাজন তৈরিতে ভারতের সবচেয়ে সফল অভিযানটি ছিল সোমনাথ মন্দিরকে ঘিরে। রাতের আধারে কে বা কারা সোমনাথ মন্দিরে হামলা করলে সেটাকে কেন্দ্র করে স্থানীয় বাহাউদ্দিন কলেজ মাঠে এক বিশাল জনসভার ডাক দেয় ভারত। স্বাধীন রাজ্যটির আইন ভঙ্গ করে ওই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন ভারতের হিন্দু সাম্প্রদায়িক নেতা ও তৎকালীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল। সেই জনসভা থেকে হিন্দুদেরকে মুসলিম রাজা তৃতীয় মোহাম্মদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়। বলা হয় ভারতের সাথে হিন্দুরা যদি যোগ না দেয় তাহলে জুনাগড়ে একজন হিন্দুও অবশিষ্ট থাকবে না, সবাইকে মুসলমানেরা হত্যা করবে। প্রজাদের মধ্যে চরম বিক্ষোভের জেরে গণভোটের আয়োজন করতে বাধ্য হয় জুনাগড়ের রাজা। সেই ভোটে ভারতপন্থীরাই জয়ী হয়। নির্বাচনের পর লর্ড মাউন্টব্যাটনে নিয়োগ দেওয়া ভিপি মেনন রাজা মোহাম্মদকে ভারতের সাথে যোগ দেওয়ার পরামর্শ দিলেও রাজা বরং ভারতের সাথে যুক্ত না হয়ে পাকিস্তানের সাথে যুক্ত হতে চান। এই মর্মে রাজা পাকিস্তানের কাছে সহায়তাও চান, কিন্তু পাকিস্তানের পক্ষে তেমন কিছু করার না থাকায় পাকিস্তান বিষয়টিকে জাতিসংঘের উপর ছেড়ে দেন। ফলশ্রুতিতে 1947 সালের 1 নভেম্বর ভারতীয় বাহিনী আগে থেকেই পরিকল্পিত হামলা চালিয়ে 8 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর জুনাগড় দখল করে নেয়। সে যুদ্ধ পরবর্তী সাম্প্রদায়িক হামলায় অন্তত 32,000 মুসলমানকে হত্যা করে ভারত। দখল করা হয় জুনাগড়ের মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান। হায়দ্রাবাদ ও জুনাগড় দখলের পরই হামলা চালানো হয় কাশ্মীরে, কিন্তু ভৌগোলিক কারণে কাশ্মীর দখলে খুব বেশি সুবিধা করতে পারেনি ভারত। কাশ্মীরে ভারত হামলা করলে পাকিস্তান ও কাশ্মীরে সেনাবাহিনী পাঠায়। একদিক থেকে ভারত, অন্য দিক থেকে পাকিস্তান দখল করতে থাকে কাশ্মীর। 2 বছর এভাবে মুখোমুখি অবস্থানে থাকবার পর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে যায় ভারত এবং পাকিস্তান। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী যার দখলে তখন যতটুকু ছিল সেখানে নিয়ন্ত্রণ রেখা টেনে আটকে দেওয়া হয় ভারতের কাশ্মীর দখলের অভিযান। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে শান্তি বিরাজ করলেও অত্যাচার নির্যাতন অব্যাহত আছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে। 1957 সালে কাশ্মীরের জনগণের ব্যাপক আন্দোলনের মুখে রাজ্যটিকে সংবিধানের বিশেষ সুবিধা দেওয়া হলেও 2019 সালে মোদী সরকার 370 অনুচ্ছেদ বাতিল করে দেয়।
এছাড়াও 1965 সালে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ, 1971-72 সালে সিমলা চুক্তি, 1979 সালে ভারতের বিরুদ্ধে কাশ্মীরিদের 2 বছরব্যাপী স্বাধীনতা যুদ্ধের পর 1999 সালে কার্গিল যুদ্ধেও কাশ্মীরিরা ছিল পাকিস্তানের পক্ষে। পাকিস্তানের কারণে কাশ্মীরে পুরোপুরি সুবিধা করতে না পারলেও ভারতের দখলদারিত্ব চলতেই থাকে আশপাশের অন্য রাজ্যগুলোতে। ব্রিটিশ শাসনের অধীনে থাকা 3 রাজ্য হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীরের পর ভারতে নজর যায় ফ্রান্স ও পর্তুগিজদের দখলে থাকা ছোট রাজ্যগুলোর দিকে। হায়দ্রাবাদ, জুনাগড়ের মতো একই অভিযোগ তুলে 1961 সালে দখল করা হয় দাদরা হ্যাভেলি। একই সালে গোয়া, দমন দিউ নামের 2টো রাজ্য দখল করে ভারত। গোয়া রাজ্যটি দখলের ইতিহাস খুবই হাস্যকর। ছোট্ট একটি মাছ ধরা নৌকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা আগুন লাগিয়ে সেটাকে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে রাজ্যটি দখল করে নেয়। এর পরের বছর 1962 সালে পান্ডিচেরি এবং নাগাল্যান্ড পুরোপুরি ভারতের দখলে চলে আসে 1963 সালে। 1968 সালে মণিপুর, সবশেষ 1975 সালে ভারতের দখলদারিত্বের ভয়াবহ রূপ দেখেছে সিকিমের জনগণ। লেন্দুবদর্জির অতিমাত্রায় ভারত প্রীতির খেসারত দিচ্ছে সিকিমের সাধারণ মানুষ। সিকিম দখলের ইতিহাস ঘাটলে দেখা যাবে বাংলাদেশেও একই পথে হাঁটছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। 7096 বর্গ কিলোমিটারের সিকিম যে ভারত পরিকল্পিতভাবে দখল করেছে তার প্রমাণ রয়ের তৎকালীন পরিচালক অশোক রায়না। এই সেনা কর্মকর্তা তার ইনসাইড ড্র বইতে লিখেছেন 1971 সালে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিকিম দখলের চূড়ান্ত পরিকল্পনা হাতে নেয়। সিকিমেও র সেই পুরাতন সাম্প্রদায়িক হামলার নোংরা খেলা শুরু করে, যার নেতৃত্ব দিয়েছিলেন রয়ের আরেক কর্মকর্তা অজিত ধাওয়াল। হিন্দুদের বাড়িঘর, মন্দিরে হামলা করে দায় চাপানো হয় বৌদ্ধদের উপর। শুরু হয় বৌদ্ধ রাজা রাজতন্ত্রের বিরুদ্ধে তুমুল আন্দোলন। 2 বছরের ব্যাপক আন্দোলনের মুখে 1973 সালে নির্বাচন দিতে বাধ্য হয় বৌদ্ধ রাজা চোগিয়াল। সেই নির্বাচনে রাজপরিবার জয়ী হলেও ভারতের ইন্ধনে হিন্দুদের আন্দোলন অব্যাহত থাকে। ফলশ্রুতিতে পরের বছর 1974 সালে আবারও নির্বাচন দিতে রাজাকে বাধ্য হতে হয়। 1 বছর আগের নির্বাচনে রাজা চোগিয়াল জয়ী হলেও 1 বছর পরের কারসাজির নির্বাচনে 32 আসনের মধ্যে 31 আসনে জয়ী করানো হয় সিকিম ন্যাশনাল কংগ্রেসের ভারতপন্থী নেতা কাজী লেন্দুবদর্জিকে। যেহেতু ভারতের কারসাজিতে নির্বাচনে জয়ী হয়েছিলেন, সে কারণে ভারতের প্রেসক্রিপশনেই দেশ চালাতে থাকেন লেন্দুবদর্জি। একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের 1 বছর না যেতেই 1975 সালের 27 মার্চ ভারতের নির্দেশে রাজতন্ত্র বিলুপ্ত করে দেন কাজী লেন্দুবদর্জি। সেই সাথে রাজপরিবারের ক্ষমতায় আসা রাস্তাও আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়। রাজতন্ত্র বিলুপ্তি আইন পাশ হবার 8 দিনের মাথায় রাজপ্রাসাদে হামলা চালিয়ে রাজাও তার পরিবারকে আটক করে ভারতীয় বাহিনী। রাজপরিবারের পক্ষে ব্যাপক বিক্ষোভ শুরু হলেও লেন্দুবদর্জি সরকার বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা, গুমের মাধ্যমে নিশ্চিহ্ন করে দেয়। ভারত লেন্দুবদর্জিকে স্বপ্ন দেখিয়েছিলেন সারা জীবন ক্ষমতায় রাখার, কিন্তু 1975 সালে মাত্র 2 মাসের মাথায় 16 মে সিকিমকে ভারতের 22তম রাজ্য হিসেবে ঘোষণা করে ভারত। সিকিমবাসীর পক্ষে আর ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না, কারণ দেশপ্রেমিক মানুষগুলোকে তার আগেই শেষ করে দিয়েছিল লেন্দুব সরকার। ভারতের ফাঁদে পা দিয়ে স্বাধীনতা হারানোর ক্ষমতালোভী লেন্দুবদর্জিকে সিকিমবাসী আজীবন ঘৃণা ভরে স্মরণ রাখবে।